আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গুলি বিনিময়ে ইরানি পুলিশ অফিসার নিহত। এদিকে রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত 11, আহত 130। আরও জানিয়ে দিব ভালকেট ডাকাতি, হাতে ককটেল বিস্ফোরণে নিহত ডাকাত। আরও থাকছে ফেসবুকে কথা কাটাকাটি, টেটা বল্লভ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ। সর্বশেষ জানিয়ে দিব কতিপয় উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগীরা বহাল তবিয়তে রয়েছে, বলছে রাশেদ খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গুলি বিনিময়ে ইরানি পুলিশ অফিসার নিহত। পাকিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ পূর্বে জিসান কুর্দিস্তান প্রদেশে বন্দুকধারীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ইরানি একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন পুলিশ সদস্য। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনী এবং বেলুচ সংখ্যালঘু বিদ্রোহী চরমপন্থী গোষ্ঠী এবং মাদক পাচারকারীদের মধ্যে প্রায়শই সহিংসতার ঘটনা ঘটে। ইরান পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা সাফ জানিয়েছে, পুলিশ এবং সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গুলি বিনিময়ের সময় একজন কর্মকর্তা আহত এবং একজন নিহত হন। আইএসএনএ সংবাদ সংস্থাও মারাত্মক বন্দুকযুদ্ধের খবর জানিয়েছে। সিস্তান বেলুচিস্তান একটি বৃহৎ জাতিগত বেলুচ গোষ্ঠী বাস করে, ইরানের শিয়া গোষ্ঠীগুলোর বিপরীতে, যাদের বেশিরভাগই সুন্নি মুসলিম। ফার্স জানিয়েছে বন্দুকযুদ্ধে হামলাকারীরাও আহত হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর ধাওয়ায় তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। সম্প্রতি বছরগুলোতে এই অঞ্চলে থাকা সোজ আল আদ গোষ্ঠী একাধিক হামলার দাবি করেছে। গোষ্ঠীটি ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত হয়। ইরানের অভ্যন্তরেও তারা সক্রিয় রয়েছে। স্থানীয় গণমাধ্যমের মতে রবিবার সিদাস্তান বেলুচিস্তান একটি হামলা চালিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে জুব আল আদব। এছাড়া গত 26শে জুলাই একই প্রদেশের একটি আদালত ভবনে হামলা চালায়, কমপক্ষে 6 জন নিহত। এই হামলায়ও দায় স্বীকার করে গোষ্ঠীটি। রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত 11, আহত 130। রাশিয়ায় বিরাজমান অঞ্চলে একটি কারখানায় বিস্ফোরণে 11 জন নিহত এবং 130 জন আহত হয়েছেন। শুক্রবার এই ঘটনা ঘটে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় শনিবার হতাহতের তথ্য নিশ্চিত করেছে, খবর রয়টার্সের। টেলিগ্রামে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো থেকে 320 কিলোমিটার দক্ষিণ পূর্বে বিস্ফোরণস্থলে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। বিরাজমান অঞ্চলের গভর্নর পাবেল মালকভ শুক্রবার বলেছে, কারখানার একটি কর্মশালার ভিতরে আগুন লাগার কারণে এই ঘটনা ঘটে। আগুন লাগার কোনো কারণ জানানো যায়নি। কারখানাটিতে কি তৈরি করা হতো তাও স্পষ্ট নয়। এর আগে বিভিন্ন সময় ইউক্রেনীয় ডন বিরাজমান অঞ্চলের সামরিক এবং অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিছু রাশিয়ান গণমাধ্যম জানিয়েছে, মজুত করা বারুদে আগুন ধরে যাওয়ার কারণে বিস্ফোরণটি ঘটেছে, তবে তারাও দুর্ভাগ্যবশত সূত্র ব্যবহার করেনি। এদিকে ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে 85টি আক্রমণাত্মক ড্রোন এবং একটি প্লাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। গত রাতে এসব হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। শনিবার টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে বিমান বাহিনী জানিয়েছে, সুমি ডোস্কো, চীন এবং দিমিপ্রোভস্ক অঞ্চলের সম্মুখভাগের অঞ্চলগুলোতে রাতের হামলা লক্ষ্যবস্তু করা হয়েছিল। তারা জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো 61টি ড্রোন ধ্বংস করেছে। ভালকোহেডে ডাকাতি, হাতে ককটেল বিস্ফোরণে ডাকাত নিহত। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ভঙ্গুর করে রাখা বালু বহনকারী ভালকোহেড ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নিজ হাতে ককটেল বিস্ফোরণে এক ডাকাতের মৃত্যু হয় শনিবার 16 আগস্ট সকাল 6টা ও শুক্রবার 15 আগস্ট রাত 3টার দিকে পরপর 2 দফায় ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানায়, সহন্দি ইউনিয়নের ভাটি বালাকি ঘাটে বাঁধা থাকা 3টি ভালকোহেডে 9 থেকে 10 জনের একটি ডাকাত দল স্পিড বোট ও ইঞ্জিন চালিত নৌকা নিয়ে হামলা চালায়। তারা মাঝি পাল্লাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ লাখ টাকা, ইঞ্জিনের ব্যাটারি ও জ্বালানি তেল লুট করে নেয়। বাল্কহেডের তত্ত্বাবধায়ক রতন খান এবং ইমাম হোসেন খান মধ্যরাত এবং সকালে 2 দফায় ডাকাতরা হামলা চালায়। এই সময় ককটেল বিস্ফোরণে ডাকাত নিজেরাই গুরুতর আহত হয়। এছাড়া হামলায় স্থানীয় 2 জেলে ভালি এলিকে গ্রামের এসাক বেপুরিয়র ছেলে মোহাম্মদ
আলম ও রাসেল বেপুরিয়ার ছেলে সোহাগ আহত হয়েছেন। পরে সকালে গ্রামবাসী ধাওয়া দিয়ে ডাকাত দলের 3 সদস্যকে আটক করে নৌ পুলিশের হাতে সোপর্দ করে। নারায়ণগঞ্জের কলাছড়ি নৌকাডুবির ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহেদ আহমেদ পাঠান কালবেলাকে জানান, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা সহ 3 জন আটক করা হয়েছে। আহত অবস্থায় তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, অপর 2 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি। ফেসবুকে কথা কাটাকাটি, টেটা বল্লভ নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলায় আধিপত্য নিয়ে ফেসবুকে কথা কাটির জেরে ঘণ্টাব্যাপী 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটানো হয়েছে। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত এই সংঘর্ষ চলে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার হরসপুর ইউনিয়নের হাজিমপুর গ্রামে 2 যুবকের মধ্যে ভয়াবহ ফেসবুক কমেন্টে কথা কাটাকাটি হয় কয়েকদিন আগে। ফেসবুকের পোস্টে ছিল, বিজয়নগর উপজেলার 10টি ইউনিয়নকে 2 টুকরা করে 3টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে এবং বাকি 7টি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে রেখে ভোটারদের মধ্যে বিভ্রান্তিকর সৃষ্টি করে ভাগ করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত, হতাশাজনক এবং বেআইনি। উপজেলার সব ইউনিয়নকে এক এবং ভিন্ন রাখার পক্ষে ছিল কেউ, আবার কেউ ছিল বিপক্ষে। সেই পক্ষ বিপক্ষের কমেন্ট করাকে কেন্দ্র করে গত 2 দিন আগে অখি গোষ্ঠীর দানা মিয়া গত বুধবার রাতে অন্ধকারে আর্য মিয়া নামে এক বৃদ্ধকে মারধর করেন। এরই জের ধরে শনিবার সকালে অখি গোষ্ঠী এবং পাঠান গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় অন্তত 50 জন আহত হন, তবে হতাহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের আহতরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ইসলাম হান্নান, হরসপুরের 2 গ্রুপের মারামারির বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মারামারির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বিজয়নগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে। কতিপয় উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগীরা বহাল তবিয়তে। কতিপয় উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগী এবং ফ্যাসিস্ট কর্মকর্তারা বহাল তবিয়তে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার 16 আগস্ট দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গণ অভ্যুত্থান 1 বছরের মাথায় কালচার ফ্যাসিস্টদের শেখ মুজিব প্রেম দেখে আমি অবাক হয়েছে। যতটুকু বুঝলাম, এদেশের শাসনে বসে থাকা আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তারা এবং ভারতীয় আধিপত্য শক্তির রসদ জুগিয়েছে। আরও গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, জাপাকে মাঠে নামিয়েছে ভারতীয় রয় এবং স্বতন্ত্রভাবে আওয়ামী লীগকে নির্বাচনে নামানো হবে অথবা জাপার উপর ভর করবে আপা। তিনি বলেছেন, আমি কেন ওই সরকারের কতিপয় উপদেষ্টা সমালোচনা করি, কারণ আমি জানি কতিপয় উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগী এবং ফ্যাসিস্ট কর্মকর্তারা বহাল তবিয়াতে, অর্থাৎ শুধু হাসিনার পতন হলেও পুরো ফ্যাসিবাদী অবকাঠামো এখনো বিদ্যমান। আপনি এই দেশের পরিবর্তনের লক্ষ্যে কথগত সংস্কার করা কি করবেন? হাসিনার কর্মকর্তারা আপনার সংস্কার বাস্তবায়ন করবে। হাসিনার লোকগুলোকে সর্বত্র বসিয়ে রাখা হয়েছে, প্রশমন দেওয়া হয়েছে। এই অবস্থা কোনো কথিগত সংস্কার বাস্তবায়ন হবে না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, 1 বছরের মাথায় কালচারাল ফ্যাসিস্টদের দাপট দেখেছেন। পরের বছর কারা মিছিল দিবে, তখন আর শেখ মুজিবুর শাসন ছিল হাসিনার থেকেও ভয়ঙ্কর। আর অবৈধ কাজের বৈধতা দান ও অপরাধের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য সে একটা আলাদা বাহিনী পর্যন্ত তৈরি করেছিল। শেখ মুজিবের শাসন কেমন ছিল ও সময়কার জাসুসদের নেতাদের থেকে জেনে নিন। রক্ষী বাহিনীর সন্ত্রাসীরা ট্রাকের পিছনে দাঁড়িয়ে দিয়ে জীবন্ত মানুষকে বেঁধে ট্রাক চালাতো, এতে পুরো শরীরে চামড়া ঝুলে যেত। এই শেখ হাসিনার বন্দীরা এই শেখ মুজিবের বন্দনা করে কারো এই শাসন ফিরিয়ে আনতে চান বাকশালীরা।